আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই কবিতা, এই গান আমাদের সকলের গায়ে কাঁটা দেয়। আর আজ আমরা পেয়েছি এই রচনা স্রষ্টাকে। শুধু এই রচনা স্রষ্টা নয়, বাঙালির মননের এক অভিভাবক, বাঙালির যুদ্ধের এক সফল সৈনিক, যিনি ভাষা আন্দোলনেও ছিলেন, ৭১-এর মুক্তিযুদ্ধেও ছিলেন, এরকম একজন মানুষ। কিন্তু তার আগের থেকে তার বেড়ে ওঠা একটি জাতীয়তাবাদী পরিবারে। সেই আব্দুল গাফফার চৌধুরী, তিনি বর্তমানে লন্ডনে আছেন। তার কাছ থেকে আমরা সবকিছু শুনবো। আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন লন্ডন থেকে ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন বিশিষ্ট চিকিৎসক, তাছাড়াও একজন সংস্কৃতি কর্মী। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ওতপ্রোতভাবে যুক্ত থাকেন এবং ইউকেতে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যে সংগঠন তারও প্রধান কাণ্ডারি রয়েছেন। দুটি অরণি, টরন্টো থেকে উনি যুক্ত হয়েছেন। উনি ওর বাবা ডাক্তার শহীদ মোর্তাজা। অর্থাৎ আমরা এইরকমই মানুষজনকে এনেছি যারা গফফর সাহেবের পুত্র কন্যা সম, এবং সেই সঙ্গে ঢাকা থেকে রয়েছেন ব্যারিস্টার তানিয়া আমির। ওর বাবাও কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা এবং যে সংবিধানের ঘোষণাপত্র তার রচয়িতা। এই মানুষরা, এই সব শহীদ পরিবার, এই মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী জাতীয়তাবাদী বাঙালি চেতনার যে পরিবার, তাদের যে বর্তমান উত্তরসূরি, তারা যুক্ত হয়েছেন, যারা গফফর সাহেবের পুত্র কন্যা সম। এবং রয়েছেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সংগঠক এবং সম্পাদক, আহ্বায়ক সৌম্যব্রত দাস। আমরা একটু গফফর সাহেবকে বলছি, আর তিনি আমাদের যেটা বলছিলাম যে বাঙালির অভিভাবক সম একজন মানুষ, ফলে তার দীর্ঘ জীবন যেহেতু তিনি দেখেছেন, তার মানে বর্তমানে তিনি বয়সের ভারে খানিকটা নুবজ। এক সময় যে তারুণ্য, যে উদ্দীপনা, যে সংগ্রাম ছিল, এখন হয়তো শরীরের দিক থেকে কিছুটা স্তীমিত হচ্ছে, কিন্তু মনের দিক থেকে সেই সতেজতা এখনো রয়েছে। আমরা সব থেকে আগে ভাষা আন্দোলনের কথা, এই গানটা রচনার কথা, এইটা একটু জিজ্ঞেস করব, তারপর আমরা আরো অতীতে ফিরে যাব, আবার পরবর্তীকালে ফিরে যাব। আমার সঙ্গে বাকি যারা আছেন তারাও গফফর সাহেবের সঙ্গে কথোপকথনে যুক্ত হবেন। গফফর সাহেব, আপনার কাছে এখন জানতে চাইছি, এই যে গান, অবিসংবাদী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গান রচনার কথা এবং তার সামগ্রিক প্রেক্ষিত অর্থাৎ ভাষা আন্দোলনের সেই দিনগুলো আপনার চেতনায় এখন কিভাবে কাজ করে, বা আপনি যা বলতে চান বর্তমান প্রজন্মকে বলুন। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে এখানে তানিয়া আর দুটি তো আমার মেয়ের সমান, ইমতিয়াজ আমার বন্ধু, আপনারাও আমার হিতৈষী। আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা কিছু কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই ক্ষমা চাই, আমি বিছানায় শুয়ে আছি, খুবই অসুস্থ, বসতে পারি না, তাই আপনাদের কাছে
করজোরে ক্ষমা প্রার্থনা করি যে এটা আমার পক্ষে একটা দৃশ্যতা হচ্ছে, আপনারা বসে আছেন, আমি শুয়ে আছি, এবং কথা বলতেও আমার কথা একটু জড়িয়েও যায় আজকাল। যা হোক, বলছি, ভাষা, এই গানটি 52 সালে লেখা। তখন ভাষা আন্দোলনে সারা পূর্ববঙ্গ উত্তাল। সে সময় আমি কলেজের ছাত্র। 52 সালের ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি দিবসটিতে আমি আমতলায় উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। সেখান থেকেই 144 ধারা ভঙ্গ করে সেদিনের মিছিল বের হয়েছিল। এই মিছিলে গুলি হয়। গুলি হওয়ার পরে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। পরে শুনতে পাই মেডিকেল কলেজের আউটডোরের ফ্লোরে একজন শহীদের লাশ পড়ে আছে। আমি এবং সদ্য প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলাম এবং আরো একজন বন্ধু আমরা ওখানে যাই এবং ওখানে শহীদ রফিকের লাশ পড়ে থাকতে দেখতে পাই। ওই লাশটা দেখে আমার মনে হয়েছিল যেটা আমার ভাইয়ের মৃতদেহ। তখন এই কবিতার প্রথম লাইনটি মনে সঞ্চারিত হয়, আমার ভাইয়ের রক্তের আগানো 21শে ফেব্রুয়ারি। ওখান থেকে সাইকেলে, তখন আমি ঢাকা কলেজের ছাত্র এবং আরমানিটোলা ময়দানে তাদের এক ছাত্রাবাস বান্ধব কুটিরে থাকি। ওখানে সাইকেলে ফিরছিলাম, তখন এই কবিতাটির কয়েকটা লাইন জন্ম নেয়। ওখান থেকে হোস্টেলে এসে দেখি হোস্টেল তালাবদ্ধ। সরকারি আদেশে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। তখন ওখান থেকে আমার এক বন্ধু শফিক রেহমান, এখন অবশ্য পথভ্রষ্ট, তখন আমার সহপাঠী, তার বাসায় গিয়ে এই কবিতার অর্ধেকটা লিখে ফেলি। কিন্তু ওই বাসায় আবার থাকা হয়নি। ওখান থেকে আবার আরমানিটোলায় আরেক বাসায় যাই, সেখানে এই গানটার কবিতাটি শেষ করি। তখন প্রচন্ড বামপন্থী ছাত্র ছিলেন, বিজ্ঞানের ছাত্র আব্দুল্লাহ শরফুদ্দিন, আব্দুল্লাহ শরফুদ্দিন, উনি একটা জঙ্গলের ভিতরে গোপন মিটিং ডেকেছিলেন এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা একটা গোপন লিফলেট বের করবেন, ওই গোপন লিফলেটে আমার এই কবিতাটি ছাপা হয়। এই কবিতাটি দেখে তখনকার বিখ্যাত সুরকার আব্দুল লতিফ সুর দেন। তখন ঢাকা কলেজের নির্বাচন হয়ে গেছে, ছাত্র ইউনিয়নের, তাদের সবাই গানটি গাওয়া হয়। আব্দুল লতিফ নিজে এই গানটি গান। ফলে সরকার খুব রুষ্ট হয় এবং ওই কলেজ থেকে 11 জন ছাত্রকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে আমি একজন ছিলাম। অবশ্য ছাত্র আন্দোলনের ফলে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়, আমরা আবার কলেজে ফিরে যাই। এই হচ্ছে গানটির প্রাথমিক পটভূমি। তারপরের পটভূমি হচ্ছে এই গানটি সাহিত্যিক হাসান হাফিজুর রহমান কর্তৃক সম্পাদিত 21-এর সংকলনে স্থান পায়।
তারপরে সরকার সেই বইটিও নিষিদ্ধ করে দেন। এরপর আমার এক বন্ধু, আমাদের অনেকেরই বন্ধু, শহীদ আলতাফ মাহমুদ করাচি থেকে ঢাকায় আসেন, আমাদের সমবয়সী। তিনি এই গানটি দেখে বললেন যে তিনি নতুন করে সুর দিতে চান। এই সুরটি জনপ্রিয় হয়। 1954 সাল থেকে এই গানটি প্রভাত ফেরির গান হিসেবে ব্যবহৃত হয়। তারপরে চিরকাল পরে জহির রায়হান 1958 সালে যখন তার বিখ্যাত জীবন থেকে নেওয়া বইটি বের করার ছবিটি করেন, তাতে এই গানটি সংযোজিত হয়। তারপরে জাতিসংঘের কৃপা এটা আন্তর্জাতিক ভাষা দিবসের গান হয়েছে। এখন 11টি কি 12টি ভাষায় তর্জমা হয়েছে এবং 21শে রাত্রে গাওয়া হয়। এই হচ্ছে এই গানের পটভূমি। সত্যি এখনো যেন মনে হচ্ছে আপনি একেবারে সেই জায়গায় রয়েছেন এবং পুঙ্খানুপুঙ্খ রূপে ছবির মতো ঘটনাক্রমটা বর্ণনা করছেন। এবার একটু যদি প্রেক্ষিতটা, ভাষা আন্দোলনের প্রেক্ষিত, আপনারা কিভাবে আস্তে আস্তে আপনাদের প্রজন্ম কিভাবে ভাষা আন্দোলনে জড়িয়ে পড়লেন এবং ভাষা আন্দোলনটার পরে সেটা কিভাবে আরো দেশাত্মবোধক স্বাধীনতার আন্দোলনে পরিণত হলো, এই দুটো যদি একটু বলেন। ভাষা আন্দোলনের সূত্রপাত 1952 সালে নয়, ভাষা আন্দোলনের সূত্রপাত 1946 সালে কলকাতাতেই। তখনই মুসলিম ছাত্র লীগের একদল প্রগতিশীল ছাত্র, যারা তখনকার নেতা আবুল হাসেমের নেতৃত্বে চালিত হতেন, তারা দাবি করলেন পাকিস্তানের রাজধানী হবে কলকাতায় এবং ভাষা হবে বাংলা, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম। কলকাতাকে রাজধানী করার দাবি করা হয়েছিল। মুসলিম লীগ সরকার দেখলেন দাবিটা ন্যায্য, কারণ ভারতবর্ষ ব্রিটিশ আমলেও কলকাতাই ছিল ভারতের দ্বিতীয় রাজধানী, করাচি বা অন্য শহর নগণ্য। সুতরাং এই দাবিকে পাশ কাটানোর জন্য যখন ভারত বিভাগ করা হয় র্যাডক্লিফের ছুরিতে, তখন কলকাতার জন্য কোনো দাবি জিনিয়া সাহেব জানাননি। কলকাতা পশ্চিমবঙ্গে চলে যায়। কিন্তু বাংলা ভাষার দাবি নিয়ে একদল তরুণ ছাত্র, তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও একজন, ঢাকায় ফিরে আসেন। ঢাকায় ফিরে আসার পরে এখানে বামপন্থী ছাত্ররা, তারা একেবারে বামপন্থী, তারা একটা নতুন সংগঠন করেন, ইয়ুথ লীগ। বর্তমানের যুবলীগ নয়, ইয়ুথ লীগ। তার নেতা ছিলেন, উনি বেঁচে থাকলে হয়তো শেখ মুজিবুর রহমানের মতো আরেকজন নেতা হতেন, এমাদুল্লাহ। আমার থেকে দেখলাম লালা ভাই, উনি বসন্ত রোগে মারা যান। এই ভাষার দাবি তোলা হয়। 1948 সালের 11ই মার্চ ভাষা দিবস ঘোষণা করা হয় এবং প্রত্যেক স্কুল কলেজে ভাষার দাবিতে ধর্মঘট হয়। ওই সময় আমি বরিশাল
স্কুলে পড়তাম, একদিনের জন্য জেলে ছিলাম ভাষা আন্দোলনে। 48 সালের থেকে ভাষা আন্দোলনের শুরু। তারপর নাজিমুদ্দিন যখন গভর্নর জেনারেল হন, তিনি ঢাকায় বেড়াতে আসেন। তার বোধহয় শখ হয়েছিল জিন্নার ভূমিকা নেবেন। তিনি জিন্নার কথার পুনরুক্তি করে বললেন যে উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। মানে আবার ছাত্রদেরকে উস্কে দেওয়া হলো। তখনই তার বক্তব্যের প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ ডাকা হয় 4 জানুয়ারি। তেমন সফল হয়নি, কিন্তু 21শে ফেব্রুয়ারির দিবসটি সফল হয়, কারণ সরকার 144 ধারা জারি করেছিলেন। তারপরে ইতিহাস তো আপনারা জানেন যে বাংলা ভাষার দাবির মধ্যে যে জাতীয়তা বোধ ছিল, বলতে ভুলে গেছি, বাংলা ভাষার দাবিটি প্রথমে পাকিস্তানের পার্লামেন্টে উত্থাপন করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। তার মেয়ে অরমা দত্ত এখনো বেঁচে আছেন, বাংলাদেশ জাতীয় পরিষদের সংসদের সদস্য। ধীরেন্দ্রনাথ দত্তকে যখন তিনি বলছিলেন যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হোক, তখনই প্রধানমন্ত্রী লিয়াকত আলী তাকে গালাগালি শুরু করেন, ভারতের দালাল, নানা রকম গালাগালি। তাকে সেই দাবি তোলার প্রায়শ্চিত্ত করতে হয়েছে পাকিস্তানি হানাদারদের ব্যারিকেডের দ্বারা নির্মম ভাবে নিহত হয়ে। নিষ্ঠুর হত্যাকাণ্ড। তারপরে এই 48 সালে ভাষার দাবি ওঠে এবং এটা গড়াতে গড়াতে 52 সাল পর্যন্ত আসে। আগে 11ই মার্চ ভাষা দিবস পালিত হতো, 21শে ফেব্রুয়ারির গুলি বছরের পরে ওটা এখন ভাষা শহীদ দিবস। বাংলাদেশে এটা সরকারি ভাবে গৃহীত হয়েছে। 21 তারিখে এটা গাওয়া হয়, হাজার হাজার লোক জমা হয় বাংলা। কিন্তু যেটা হয়নি, এই ভাষা আমাদের মধ্যে যে জাতীয়তা বোধ তৈরি করেছিল, যে বাঙালি জাতীয়তা, যেটা শেখ মুজিবুর রহমান নাম দিয়েছিলেন বাঙালি জাতীয়তা। তিনি পল্টন ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, আমি প্রথমে বাঙালি, আমি দ্বিতীয় বাঙালি, আমি শেষেও বাঙালি। বঙ্গবন্ধু স্পষ্ট বলেছিলেন বাংলাদেশি হচ্ছে নাগরিক পরিচয়। একটা প্রশ্ন এখনকার প্রজন্মের জন্য সবসময় মনে হয় যে 52 ভাষা আন্দোলন কি শুধু শহর কেন্দ্রিক ছিল? আরেকটু ভালো করে বললে শুধু ঢাকা কেন্দ্রিক ছিল? বাংলাদেশের অন্যান্য অঞ্চলের বাংলা ভাষা আন্দোলনের যে ইতিহাস, তা কিন্তু ওইভাবে আমরা পাই না। তো আপনার কাছ থেকে এটা যদি আরো প্রজন্মের মানুষজন শুনবেন, এই বিষয়ে আমি একটু জানতে চাইবো, যেটা স্নেহাশিসদার সম্পূরক প্রশ্ন আমি বলছি, যে এই যে ভাষা আন্দোলনটা সারা দেশের আন্দোলন হলো কিভাবে? এই যে আপনি বলছিলেন আপনি বরিশালে যোগ দিলেন, হ্যাঁ, তো ওই জিনিসটা আরেকটু যদি খুলে বলেন, কারণ এটা খুব দরকার আমাদের ইতিহাসটা জানবার। আমরা সবসময় ওই 6, 7, 8, 9, 10 জন শহীদের কথা জানি, এর বাইরে কিন্তু ঘুরপাক আরো যে একটা বৃহৎ জনগোষ্ঠী যুক্ত হলো, এবং তা না হলে তো বাঙালি জাতীয়তাবাদী হতো না। একজনের পক্ষে কখনোই সম্ভব না একটা জাতিকে এইভাবে এগিয়ে নেওয়া, যদি জাতির নিজেদের একটা তাগিদ থাকে। তো এই যে তাগিদটা তৈরি হলো, তার অনেক নিয়ামক থাকে, অনেক রকমের একটা স্ফুলিঙ্গের মতো সেটা কাজ করে, তারপর সেটা এগিয়ে যায় মানুষ। তো এই যে বিভিন্ন শহরে গ্রামে গঞ্জে কেমন করে ভাষার এই যে আন্দোলনটা তখন ঠিক দেশ বিভাগের পরে, আমি বলছি 47-এর পর কেমন করে ছড়িয়েছিল, এবং সেই ক্ষেত্রে আমরা ঐতিহাসিক ভাবে কি কি নিদর্শন পাই বা কি কি ঘটনা আমরা জানতে পারি? বাংলা 50 সালকে আমি পুরো বাংলায় বাংলা রেনেসাঁর সাল বলে মনে করি। এ সময়
ভাষার টানেই হোক বা পশ্চিম পাকিস্তানের উর্দু ভাষীদের অত্যাচারের ফলেই হোক, বাংলা ভাষার প্রতি দরদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। শুধু যে ঢাকাতেই এই আন্দোলন সীমাবদ্ধ ছিল আমি ছিল না, বরিশালের কথা বলেছি, নারায়ণগঞ্জে এখানে তানিয়া বসে আছে, ওর বাবা আমি ছিলেন, ওর মামাও ছিলেন, সারওয়ার মোস্তফা সারওয়ার, সবাই মারা গেছেন। নারায়ণগঞ্জ ভাষা আন্দোলনের একটা প্রধান কেন্দ্র ছিল। এখানে ওর দাদা খান সাহেব ওসমান আলী সাহেব সবুজ বাংলা বোধহয় নামে একটা পত্রিকা বের করেছিলেন, তাতে রবীন্দ্রনাথ একটা লেখা দিয়েছিলেন। সেই পত্রিকায় ভাষা আন্দোলনের জন্য চেষ্টা করা হয়। নারায়ণগঞ্জের শুধু নারায়ণগঞ্জ নয়, তারপরে জহির রায়হান, মানে এই পরিবারটি শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, এরা আন্দোলনে নেমে আসেন সবচেয়ে আশ্চর্যজনক উর্দু রোড থেকে ওয়াহিদুল হক আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন। তিনি রবীন্দ্র বিশেষজ্ঞ হয়ে উঠলেন, প্রচন্ড রবীন্দ্র প্রেম, এবং তার স্ত্রী তিনিও রবীন্দ্র সঙ্গীতের প্রেমিক। এর ফলে তাদেরকে বহু কষ্ট সহ্য করতে হয়েছে। মোনায়েম খাঁর আমলে এদেরকে বিভিন্ন জায়গায় স্কুলে শিক্ষকতা করতেন, এখান থেকে ওখানে বদলি করতেন। ওয়াহিদুল হককে খুবই নির্যাতন সহ্য করতে হয়েছে এই জন্য। কিন্তু তার পরিবারেও রবীন্দ্রসঙ্গীত প্রবেশ করে। তার ভাইয়ের মেয়ে মিতা হক সম্প্রতি করোনায় মারা গেছেন, খুবই ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এক কথা আমি একটি কথা বলবো, শেখ মুজিবুর রহমান রাজনীতি ক্ষেত্রে যেভাবে বাঙালি জাতীয়তাবাদকে তখন তরুণদের মনে সঞ্চারিত করেছিলেন, শুধু মুজিবুর রহমান নয়, তখন কয়েকজনই, অলি আহাদ, তারপরে কেজি মুস্তফা, তারপরে পাবনার মতিন, গাজীউল হক, এরকম অনেকে নেমে আসেন। রমেশ শীল না হলে 1954 সালে মুসলিম লীগের পতন হতো না। উনি প্রত্যেক জেলায় জেলায় ঘুরেছেন এবং তার একটা বিখ্যাত গান কি জানো, হাই হাই করিল ও মুসলিম লীগ ডুবিল, হাই হাই করিল, এই গান সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। রবীন্দ্রসঙ্গীত আরেকটা শক্তি বাঙালি জাতীয়তাবাদের, এটা সারা বাংলাদেশের মানুষের হয়। আমি দেখেছি 1971 সালে যখন পাকিস্তানি হানাদাররা চারদিকে গুলি চালাচ্ছে, তখন একটা লঞ্চে করে বরিশালে পালাচ্ছিলাম। সেই লঞ্চের সয়ের মাথায় বসে রেডিও শোনা যাচ্ছিল, আদির বাংলা বেতার কেন্দ্র থেকে আমার সোনার বাংলা গানটা গাওয়া হয়েছিল। কয়েকজন দাড়িওয়ালা বৃদ্ধ লোক সেই গান শুনছিলেন আর কাঁদছিলেন। আমি এটাই বিশ্বাসে লক্ষ্য করেছি যে এত বীর রসের গান বাংলাদেশে ছিল, সুকান্তের, নজরুলের, কিন্তু মানুষ উদ্দীপ্ত হলো আমার বাংলা গানে। তার মানে গ্রামের একজন বৃদ্ধের মনেও বাঙালি জাতীয়তাবাদ আবেদন সৃষ্টি করেছিল। এই জন্যই বলা হয় যে বাংলাদেশের কখনো পতন হবে না যতক্ষণ পর্যন্ত 3টি স্তম্ভ থাকবে। এই 3টি স্তম্ভ হলো বাংলা ভাষা, রবীন্দ্রনাথ এবং শেখ মুজিবুর রহমান। আমরা যদি একটু অনুমতি করেন একটু ইতিহাসের দিকে যাই। আপনার ছোটবেলা, আপনার বাবা
হাজী ওয়াদেব রেজা চৌধুরী বরিশাল জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন, নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য ছিলেন এবং মতিলাল নেহেরুর সচিব ছিলেন। অর্থাৎ একটা জাতীয়তাবাদী পরিবেশে আপনার বড় হওয়া এবং সেটাই আপনাকে জাতীয়তাবাদের প্রতি আকৃষ্ট করেছে। আপনার ছোটবেলার কথা যদি একটু বলেন, এবং একটা পরিবার, একটা বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের কি করে মানে আস্তে আস্তে উঠে আসছেন এই জাতি সত্তাটা, এইটা যদি একটু বলেন। আমার ছোটবেলায় যখন খুব ছোট, 6-7 বছর বয়স হবে, তখন আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে এবং বরিশালে এসে একটা বড় বজরা ভাড়া করে ডাক্তারের পরামর্শ মতো থাকতে শুরু করেন। সেই সময় একজন খুব সুদর্শন সুদেশী মানুষ বাবার সঙ্গে দেখা করতে আসেন, বাবাকে দেখতে আসেন। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওই সালেই তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। কি কথা হয়েছিল আমি জানি না। আমার বাবা, কংগ্রেসের দুটো গ্রুপ ছিল, গান্ধীবাদী আর সুভাষবাদী, এটা ফরওয়ার্ড ব্লক। আমার বাবা ফরওয়ার্ড ব্লকের সভাপতি ছিলেন এবং সুভাষবাদী ছিলেন। সেজন্য একবার নয়, কয়েকবারই তাকে জেল খাটতে হয়েছে। পরে তিনি পঙ্গু হয়ে গিয়েছিলেন। সেই অবস্থায় তাকে অ্যারেস্ট করে জেলে নেওয়া হয়নি, নারকেল ডাঙ্গে একটা বাসায় রাখা হয়েছিল। তখন আমার জন্ম হয়েছে, আমি বড় হয়েছি। আমার মনে আছে আমরা নজরবন্দি ছিলাম ওই বাড়িতে। আমার বাবা তখন পক্ষাঘাতগ্রস্ত ছিলেন, সে তাকে জেলে দেওয়া হয়নি। তাই ওই বাসায় সব তখনকার কংগ্রেস নেতারা আসতেন। শরৎ বসুকে দেখেছি, উনি প্রায় আসতেন। তারপরে অতুল্য বসু নাকি একজন ছিলেন খুব মোটা করে, তাকে দেখেছি। তখন থেকে বাবার কাছে দীক্ষা নিয়েছিলাম যে ধর্ম দ্বারা জাতি হয় না। এবং উনি আমার এক শিক্ষক নিয়োগ করেছিলেন, আশুতোষ ঘোষাল, একজন বিখ্যাত সাহিত্যিক। এখন তার নাম আপনারা কেউ জানেন না। তিনি উর্দুও জানতেন, ইকবালের কবিতার অনুবাদ করেছেন এবং কাজী নজরুল ইসলামের সহকারী হিসাবে দৈনিক নবযুগে কাজ করতেন। তিনি আমাকে বাংলা শিখিয়েছিলেন। এইভাবে আমার মনে তখনকার দিনে, আর তখনকার দিনে তো পাঠ্যপুস্তকে জাতিভেদ ছিল না। আমি ক্লাস 3-তে যে বই আমার পাঠ্য ছিল, সেটা গোলাম মুস্তফা, কবি গোলাম মুস্তফা পাকিস্তান পন্থী ছিলেন, কিন্তু তার লিখিত বইতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা আজাদ, পণ্ডিত নেহেরু, এদের জীবনী ছিল। ফলে জিন্দার জীবনেও ছিল না, জিন্দার কথাবার্তা ছিল না। জিন্দার কথা বার্তা শুনতে পাই ক্লাস 7-এ যখন পড়ি, 1947 সালে, যে ফজলুল্লাহকে পরাজিত করেছেন, উনি পাকিস্তান চান, পাকিস্তানে মুসলমানের রাজত্ব আবার ফিরিয়ে আনবেন। এটাকে প্রতিরোধ করার জন্য ফজলুল সাহেব চেষ্টা করেননি। ফজলুল্লাহ সাহেব মুসলিম যোগ দিলেন, পাকিস্তান প্রস্তাব তুললেন এবং পাকিস্তান প্রস্তাবে যে 2 পাকিস্তান করার কথা ছিল, সেটাও তিনি পরে তুলে ধরেন। লাহোর প্রস্তাবে ছিল ভারতের 2 প্রান্তে 2টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্টেট হবে। জিন্না সাহেব সেই এস মুছে দিয়ে স্টেট করেন। এটার প্রতিবাদ করেন আবুল হাসেম। কিন্তু শহীদ সোহরাওয়ার্দী তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি জিন্নার কাছে আত্মসমর্পণ করেন।
প্রধানমন্ত্রী থাকার জন্য। এরপরে আমি যখন কলকাতায়, তখন আমি শরৎ বসুকে শরৎ কাকা ডাকতাম, আর সুভাষ বসুর স্ত্রী বাসন্তী দেবীকে দিদি ডাকতাম। আমার সবাইকেও 71 সালে তাকে আমি তার বাসায় গিয়ে দেখেছি, তখন তিনি জীবন মৃত, লোকজন চেনেন না। যাই হোক, তখন যদ্দূর আমার মনে পড়ে, মুসলিম লীগের আবুল হাসেম, কংগ্রেসের শরৎ বসু মিলে যুক্ত বাংলা প্রস্তাব দিয়েছিলেন। আপনারা কথা শুনতে পান? যুক্ত বাংলা করার প্রস্তাব দিয়েছিলেন। এই যুক্ত বাংলার প্রস্তাব কংগ্রেস এবং মুসলিম লীগের মিলিত দাবি, কিন্তু দিল্লিতে মুসলিম লীগের সম্মেলনে গিয়ে শহীদ সোহরাওয়ার্দী আত্মসমর্পণ করেন জিন্নার কাছে যে না, বাংলাদেশ ভাগ হবে। বাংলাদেশ ভাগ হলো, লক্ষ লক্ষ শরণার্থীর কলকাতা ভরে গেল। আমি তখন বরিশালে ছিলাম, স্কুলের ছাত্র। তখনও মনে হয়নি, তখন কিরণ শঙ্কর রায় পূর্ববঙ্গ কংগ্রেসের নেতা ছিলেন। তিনি ঘোষণা করলেন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন না, পূর্ব পাকিস্তান ছেড়ে যাবেন না, তিনি পরিষদে বসবেন। তিনি একদিন বসলেন, তারপর সবাই চলে গেলেন। হিন্দুরা একেবারেই, হিন্দু সম্প্রদায় একেবারেই নেতৃত্বহীন হয়ে যায়। বরিশালের হিন্দু নেতা সতীন সেন বোধহয় নাম, তাকে জেলের ভিতরে হত্যা করা হয়। আমরা তার কোনো প্রতিবাদ করিনি। এই তাকে হত্যা করার পরে বরিশালে একেবারেই নেতৃত্ব হয়। 1950-তে বরিশালে একটা গুজব রচনা করা হয়, ফজলুল হককে হিন্দুরা মেরে ফেলেছে। এই মিথ্যে গুজব তৈরি করে দাঙ্গা শুরু করা হয়, হাজার হাজার মানুষকে মারা হয়। একটা ঘটনা বলি, তখন যদিও আমি স্কুলের ছাত্র, কিন্তু সাংবাদিকতা করতাম। বরিশাল হিতৈষী বলে একটা সাপ্তাহিক কাগজ ছিল। দুর্গামোহন সেন ছিলেন তার এডিটর, আমার বাবার বন্ধু, দুজনে একসঙ্গে কংগ্রেস করতেন। ওই কাগজে আমি লিখতাম। সেই সময় লিয়াকত আলী ছিলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের। তিনি বরিশালে দাঙ্গা হয়েছে শুনে দেখতে আসছিলেন। নেহরু লিয়াকত চুক্তি হওয়ার আগে এসে উনি একটা গ্রামে গেলেন, সেখানে হিন্দু জমিদারদের গ্রাম, সেখানে আমরা গেলাম। সেখানে গিয়ে দেখলাম হোল গ্রামে একটা হিন্দু নেই, প্রায় মেরে ফেলেছে, প্রায় পালিয়ে গিয়ে হয়তো কলকাতা বা কোথায় চলে গেছে। শুধু জমিদার বাড়ির জমিদারের সাহেবের জমিদারের একমাত্র মেয়ে বেঁচে আছে, তার বয়স 9 বছর। যখন গেলেন, ওই মেয়ে এসে তার পা ধরে কেটে ফেললো, আমাকে বাঁচান, আমাকে না। তার ধারণা ছিল তাকে। তারপরে লিয়াকত আলী বরিশালে ফিরে এসে ঘোষণা করেন যে তিনি নেহরুর সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেবে। কলকাতার গ্রেট ক্যালকাটা কিলিং এর পরে তার প্রতিক্রিয়া দেখা যায় নোয়াখালীতে। একটি ঘটনা বলি, এরকম হাজার হাজার ঘটনা
কথা জানি। নোয়াখালীতে গিয়ে দেখলাম এক সরকারি অফিসের পিয়নের বাসায় আমাকে দাওয়াত করা হয়েছে, নেমন্তন্ন করা হয়েছে। বুঝলাম না কেন নেমন্তন্ন করা হয়েছে। গেলাম, গেলার পর গেলাম দেখি তার স্ত্রী অসাধারণ শিক্ষিতা। ওই তার স্ত্রীর অনুরোধেই স্বামী আমাকে নেমন্তন্ন করেছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি, হ্যাঁ আমি একটু লেখাপড়া শিখেছি। কি করেছেন? পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছে ঢাকা ইউনিভার্সিটির। নোয়াখালী বাড়ি, ঢাকার সময় নোয়াখালীতে ছিল। সমস্ত হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয়েছে, কিছু হত্যা করা হয়েছে। একে সুন্দরী দেখে সবাই মিলে বলেছে ওকে মুসলমান করে বিয়ে দিয়ে দাও। বিয়ে দেওয়া হলো এক পিয়নের সঙ্গে, তার সঙ্গে শিক্ষাগত, বুদ্ধিগত, মেধাগত পাহাড় প্রমাণ। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এখন তো ফিরে যেতে পারেন। উনি কেঁদে ফেললেন, বলেন এখন আমার বাচ্চা হয়েছে, এতকাল ছিলাম, আর এখন কোথায় আবার যাবো, কি বা পরিচয় দেব। এই ঘটনাটি আমি বঙ্গবন্ধুকে বলেছিলাম। আর আমার নিজের আরেকটা পুস্তক হলো পাকিস্তানিরা যখন অত্যাচার করে তখন ঢাকা থেকে আমি বরিশালে পালিয়েছি। বরিশালে একটা অদ্ভুত গ্রামের নাম আছে, গ্রামের নামটা হচ্ছে ঘোষের টিকি কাটা। কেন ঘোষের টিকি কাটার নাম হয়েছে আমি জানি না। ওখানে গিয়ে আশ্রয় নেই। আশ্রয় নেওয়ার পরে শুনলাম যে আমি ভুল করেছি। ওটা হয়েছে মুসলিম লীগের আড্ডা, জামাতের আড্ডা। তারা ঘোষণা দিয়েছে যত হিন্দু আছে নারী পুরুষ থেকে ওই এক মাস্টার সখানাথ মাস্টার নাকি তার বাড়িতে সন্ধ্যাবেলা হাজির হতে হবে। গ্রামের সমস্ত হিন্দু এবং নর এবং নারীকে তারা আসলো। মানে এটা বিশ্বাস করবেন না, আমি বললেও আপনারা মনে করবেন যে গাঁজা খেয়ে বলতেছি। আমার লাইফে এত করুণ দৃশ্য দেখে নেই। সপাশে হিন্দু ফ্যামিলি জমা হয়েছে। তখন ওই গ্রামের যে মসজিদের ইমাম রফিক সে পালিয়ে গেছে, পালিয়ে আমেরিকায় চলে গেছে। সে ফতোয়া দিচ্ছে সবাইকে মুসলমান হতে হবে। সবাই দরখাস্ত দিল যে আমরা মুসলমান হতে চাই, আমাদেরকে প্রাণে মানবেন না। উনি মুসলমান করতে আসলেন, এসে মুসলমান করার পরে বললেন না, এরা তো আজকে মুসলমান হয়েছে, কালকে আবার হিন্দু হয়ে যাবে, এদেরকে গরুর মাংস খাইয়ে দাও। তখনই ওই হিন্দুদের গরুই কাটা হলো এবং রান্না করে জোর করে অনেকে বমি করেছে করা হলো। তারপরে সকারাত মাস্টার যার বাড়িতে তার মেয়ে গ্রাজুয়েট, তাকে ওই সেই নোয়াখালীর মতো ওকে একজনের মুসলমানের সঙ্গে বিয়ে দাও। লজ্জা করে বলে বিয়ে দিলেই হবে না, ওদের বিয়ের পরে আবার চলে যেতে পারে, ওর বিয়েটাই আজকেই কনজিউমেট করতে হবে। আমি বরিশাল থেকে ওই গ্রাম থেকে যখন চলে আসি তখন সকারাত মাস্টার বললেন বাবা আমার সমস্ত
ছেলেই তো মুক্তিযুদ্ধে চলে গেছে, মেয়ের বয়স প্রায় 16 বছর, ওকে ওরা নিয়ে যেয়ে মেরে ফেলবে অথবা রেপ করবে, তুমি ওকে তোমার মেয়ে পরিচয় দিয়ে নিয়ে যাও। আমি নিজেই তখন দাঁড়িয়ে রেখে আমার মেয়েদের নাম বদল করে ঢাকায় ফিরছি, তাকে ওকে তহমিনা নাম দিয়া পরীক্ষা পড়ে ঢাকায় নিয়ে আসি। এখন ঢাকায় কলেজে ইয়াতে আছে, কি বলে, নার্স এখনো আছে, মেট্রন হয়ে গেছে, এখনো আছে। বাংলাদেশে আমার বন্ধু ওয়াহিদুল হক এই আন্দোলন করে, রবীন্দ্রসঙ্গীতের আন্দোলন করে ছায়ানট প্রতিষ্ঠা করেন। এই ছায়ানট বাঙালি জাতীয়তাবাদ আরেকটা বট বৃক্ষ। এখানে ওয়াহিদুল হকের স্ত্রী সঞ্জিদা খাতুন ধরে রেখেছেন, বড় করেছেন, পল্লবিত করেছেন, এবং আজকে শয়ে শয়ে বাঙালি মেয়ে, বাঙালি ছেলে রবীন্দ্রসঙ্গীত গায় এবং বাঙালি জাতীয়তাবাদে। কারণ বাঙালি জাতীয়তাবাদ তো আসলে রবীন্দ্রনাথই অন্যতম প্রবর্তক। তার সেই ওই যে গান, যেটা বাংলার মাটি বাংলার মাটি, এই গানই তো বাঙালি জাতীয়তাবাদ। শেখ মুজিবুর রহমানও আমাকে বলেছেন, তিনি গ্রামের স্কুলে থাকতে এই গান শুনে বাঙালি জাতীয়তাবাদের দীক্ষা দেন। আপনি তো যখন বঙ্গবন্ধুর কথা বলছেন তখন আরেকটু জানতে ইচ্ছে করছে, আপনি তো বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন, বঙ্গবন্ধুর ভাবনা চিন্তা আপনি অনেকটা নিজে সমসাময়িক ভাবে অনেকটা দেখতে পেরেছেন তার কনিষ্ঠ একজন হিসেবে। যদি বঙ্গবন্ধুর সাহচর্যের কথা, বঙ্গবন্ধুর ভাবনা চিন্তার কথা বা দু একটা এরকম বঙ্গবন্ধুর ঘটনার কথা বলেন, তাহলে এই বঙ্গবন্ধুর শতবর্ষে আমরা সেগুলো একটু জানতে পারি, শ্রদ্ধা জানাতে পারি। বঙ্গবন্ধুর সঙ্গে আমার পরিচয় 1949 সালে। তখন বরিশালে আমরা প্রথম ভাষা আন্দোলন করি 11ই মার্চ। সেখানে দেওয়ার জন্য গিয়েছিলেন। তার বক্তৃতা শুনে আমি খুব মুগ্ধ হই। তিনি মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে খুব জোরালো ভাষায় হাতমা নেড়ে বক্তৃতা দিচ্ছিলেন। আমি ওই বরিশাল হিতৈষী কাগজে তার বক্তৃতা নোট করে ছাপি। তিনি সেটা দেখতে পেয়ে আমাকে ডাকেন। বরিশালে তখন অশ্বিনী কুমার টাউন হলের সামনে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম ছিল চলন্তিকা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খানা নাই, এই বাংলাদেশের এমন লোক নাই। এই রেস্টুরেন্টে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে চা খেতে দেখেছি। তিনি 1946 সালে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সাহিত্য সম্মেলনে গিয়েছিলেন, তখন তাকে দেখেছি। ওইটা ছিল কংগ্রেসের, আবার কমিউনিস্ট পার্টির একটা ছিল ছাত্র কংগ্রেস, তারা একটা সম্মেলন রাখছিল। সেখানে বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন, তাকেও দেখেছি। তিনি ওই চলন্তিকায় চা খেয়েছেন। ওইখানে আবার শেখ মুজিবুর রহমানও চা খেতে বসছেন। আমার রিপোর্ট দেখে আমাকে বললেন, পরীক্ষার সাথে পরিচয় হলো। আমি ব্যক্তিত্ব দ্বারা এত মুগ্ধ হলাম, উনি যে কদিন বরিশালে ছিলেন তার ছিলাম। তারপরে উনি যখন চলে আসেন আমাকে বললেন যে ঢাকায় এসে কিন্তু আমার সঙ্গে দেখা করবে। আমি কথা রেখেছিলাম। 1950 মেট্রিক পাস করে ঢাকায় যাই। ঢাকায় গিয়ে তার সঙ্গে দেখা করি। তখন
ঢাকার কার্কুনবাড়ি লেনে এই ইত্তেফাকের অফিস। ইত্তেফাক তখন সাপ্তাহিক, মুসাফির বা মানিক পিয়া তখনও ইত্তেফাক, তখন ইত্তেফাকে ছিলেন ফজলুর রহমান খান নামে একজন সম্পাদক। কার্কুনবাড়ি লেনের বাড়িতে বঙ্গবন্ধু বসতেন, সাপ্তাহিক ইত্তেফাক বেরোত। এইভাবে জড়িয়ে পড়ি। উনি বিভিন্ন জেলায় মিটিয়ে গেলে আমাকে সঙ্গে নিয়ে যেতেন। যশোর, খুলনা, নোয়াখালী, ফরিদপুর, বিভিন্ন জায়গায় তার সঙ্গে ঘুরেছি। একবার একটা গল্প বলি আপনাদের। নুরুল আমিনের নির্বাচনের সময় নান্দাইলে ছাত্র স্কোয়াড যাবে নুরুল আমিনের বিরুদ্ধে প্রচারণার জন্য। তখন আমি একজন পড়ে গেলাম। আমি তখন ঢাকা কলেজে পড়ি। বঙ্গবন্ধু বলেন তুই আমার সঙ্গে থাকবি। রইলাম, গিয়ে দেখি সেখানকার যে থাকার ব্যবস্থা খুব খারাপ। এত বড় বড় মশা ডান্ডাইলে, কিন্তু মশারি নাই। যাইতে উঠলাম, তার বাড়িতে মশারি নেই। সঙ্গে শুয়েছি এক ঘরে, মশার কামড়ে ঘুমানো যায় না। এক সময় দেখি না বঙ্গবন্ধুকে একটা মশারি দেওয়া হয়েছিল। এক সময় আমি পরম আনন্দে ঘুমাচ্ছি। আমি কি ব্যাপার কি, মশাগুলো আমাকে বাদ দিল নাকি? সে দেখি আমার গায়ের উপরে মশারি ঝুলানো। আমি আসছে দেখি, আমরা তাকে মুজিব ভাই ডাকতাম। মুজিব ভাই, আপনি মশারি আমাকে দিয়ে দিলেন। দেখ আমার তো রাজনীতি, মশা কিছু করতে পারে না, তাই তোকে ওটা দিয়ে দিল। এইভাবে তার সঙ্গে অনেক স্মৃতি জড়িত। কান্না হাসির বহু। উনি যখন জেলে, একবার ওর সঙ্গে জেলে ছিলাম। ভাষা আন্দোলনে 135 জন ছাত্র ছাত্রীকে জেলে দেওয়া হয়েছিল। তার মধ্যে ক্লাস 5 তাকে করে জেলে নিল। সে জেলের খাবার খেতে পারা খাত। বঙ্গবন্ধু প্রত্যেকদিন ওনার বাড়িতে যেত, সেই খাবার ওই ছেলেগুলো পাঠিয়ে দিতেন। উনিও তো জেলে আরেকটা ছেলে ছিলেন, পাঠিয়ে দিয়েছেন। 1970 সালে আমরা তখন জেলে, ভাষা আন্দোলনে, বঙ্গবন্ধু তখন জেলে। বিকেলে আমাদের তেতালার ছেলে রাখা হয়েছিল। বিকেলে জেলের তালা খুলে দেওয়া হতো, সামনের মাঠে ওই ঘন্টা খানেক আমাদেরকে বেড়াতে যেতে হতো। তখন বঙ্গবন্ধু আসতেন, লুঙ্গি পরা, গায়ে গেঞ্জি শার্ট পরতেন। এসে উনি আমাদের মধ্যে, একটি ছেলে ছিল খন্দকার নুরুল আলম, আন্তরিকা জানিয়ে না, ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এসে এসে বলতেন গান, কোন একটা গান ছিল, এটা আমি ভাইকে দিয়ে গাওয়ার চেষ্টা করেছিলাম। হচ্ছে ওই যে সেই যে ওগো আমার প্রিয়, ওইটা তো আমার প্রিয়, হ্যাঁ, আর সবার রঙে রং মেশাতে হবে। হ্যাঁ, এই গানটা তার খুব প্রিয় ছিল। ওই গানটা শুনলেন, তারপর নিজে আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের ঝড়ের স্বপ্নভঙ্গ ছিলেন। অনেক স্মৃতি কথা জড়িত। তারপরে আরো বেশি, যখন আমরা ফরিদপুরে যাই, ফরিদপুরে কুষ্টিয়া যাই, তখন কানিয়ার বাবা আগে ন্যাপ করতেন।
পরে ভালোই করতেন, একটা ভালো দল করতেন। এই ভাষা ন্যাপ তখনও হয়, যুক্ত নেই। তারপর তুমি আওয়ামী লীগে চলে আসেন, ওই কুষ্টিয়ানা পরিশ্রমে নাই আমার সঙ্গে ছিলেন। তবে এই বঙ্গবন্ধু তাকে লাইক করতেন তার বিদ্যা বুদ্ধির জন্য। কোন একটা আইনগত ব্যাপারে কথা বলতে হলে বলতেন, আমি তুমি বলো, এই কথাটা বলা আইনসঙ্গত হবে কি, তুমি বলে দিলে রাজি। সবচেয়ে মজার ব্যাপার, বঙ্গবন্ধু আলজেরিয়া কনফারেন্সে যান, ৭৩ জাতি নিরপেক্ষ জোট নিরপেক্ষ সম্মেলনে, যেখানে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন। প্রথম বঙ্গবন্ধু 73-তে আলজেরিয়া যান, আমাকে সঙ্গে নিয়েছিলেন। গিয়ে দেখি কানিয়ার বাবা বঙ্গবন্ধুকে সব বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে পরিচয় দিয়ে দিচ্ছেন, আর ইন্দিরা গান্ধী তাকে ডাকছেন আমির আমির বলে। তখন দেখতে হবে তার বঙ্গবন্ধু খুবই ভালোবাসত। আমরা আপনার কাছে আমি আরো শুনবো মুক্তিযুদ্ধের কথা, কিন্তু তার আগে আপনার কন্যা সম যারা রয়েছেন বা আপনার বন্ধু চিকিৎসক ডাক্তার ইমতিয়াজ আহমেদ রয়েছেন এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সৌম্যব্রত দাস, তারাও কিছু একটু জিজ্ঞেস করুন। তারপর যদি সময় থাকে আমি আপনার চোখে মুক্তিযুদ্ধ, আপনার চোখে মুক্তিযুদ্ধ পরে শুনবো। আমি চাচা আপনার কাছে একটু জানতে চাই, আমার বহুদিনের এটাই একটু আবেদন অনুরোধ, যে আমার বাবা, আমি শুনেছি যে আপনার খুব বন্ধু মানুষ ছিলেন যুবক বয়সে। আমি আমার বাবাকে আসলে 3 বছর বয়সে হারিয়েছি এবং তার সম্পর্কে আমরা খুব বেশি তথ্য পাই না তার যুবক বয়সে। সেজন্য আপনার কাছে একটু জানতে চাইবো যে ওনার কি মতাদর্শ ছিল, আপনাদের বন্ধুত্বটা কেন গভীর ছিল এবং আপনারা কি করতেন একসাথে, এই বিষয়ে একটু জানতে চাই। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, বিএ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডাক্তার করছি, ডাক্তার গোলাম মর্তুজা। আমি তখন ম্যালেরিয়ায় ভুগতেছিলাম। আগে যে ডাক্তার সেটা এক বুড়ো ঘোড়ার গাড়ি করে আসছে, ফিরে এসে আমাকে বলতেন তোমার ম্যালেরিয়া হয়েছে। চিকিৎসা করতে করতে আমার প্রায় মারা যাওয়ার অবস্থা হয়েছে। তখন একজন ডাক্তার এসেছে, তিনি ছিলেন আন্তর্জাতিক জাতীয়তাবাদী বিশ্বাসী এবং তিনি আওয়ামী লীগকে একেবারেই দেখতে পারতেন। এই জন্য আমার সঙ্গে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়েছে, বাসায় বসে কথা কাটাকাটি করতাম। আমার ওয়াইফ চা দিয়েছে। উনি পরে গোড়া মাওপন্থী হয়ে যান, গোড়া মাওপন্থী হয়ে যান এবং আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়নি সেজন্য। উনি এসে বোঝাবার চেষ্টা করতেন যে বন্দুক ছাড়া রাজনৈতিক দখল করা যাবে না, এবং বন্দুক ছাড়া দখল করা না গেলে সেই অধিকার থাকবে না, ক্ষমতা থাকবে না। তার কথাটাই সত্য হয়েছে। শেষ পর্যন্ত আমাদেরকে বন্দুকি ধরতে হয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য, আর সেই স্বাধীনতার বলি তাকেই হতেছিল। আমার দুঃখ হলো আমার বড় ছেলে যখন হয় খুব কমপ্লিকেশন ছিল, বাঁচবে কিনা সন্দেহ ছিল। এই জন্য আমার প্রত্যেকের কালের জন্মের সময় উনি উপস্থিত থাকতেন, কমপ্লিকেশন দেখা দিল চিকিৎসা করতেন। এই জন্য তাকে আমি খুবই রাত 3টার সময়
আমার ওয়াইফের প্রসব বেদনা শুরু হয়েছে, ওনাকে খবর দিয়েছি, উনি সঙ্গে সঙ্গে চলে আসছেন। বর্তমান বাচ্চা না হয়েছে রয়েছেন, ঔষধ পাওয়া যায় না, আমার সঙ্গে রিক্সায় করে শীতের রাত্রে উনি ওষুধ খুঁজেছেন ঢাকার বিভিন্ন চিকিৎসালয়ে। এই মানুষটি, আমার ওয়াইফ তাকে ভাই ডাকছে, ভাই বলতার মতো, আপনি আমার ভাই। এই লোকটি যখন ডেথের হওয়ার পর এসে শুনলাম হত্যা হয়েছে, কি বলবো, এর বেশি খুব তার কোনো বই বেরিয়েছে? জি, তার বাংলা একাডেমি থেকে একটা রচনাবলী প্রথম খণ্ডটা প্রকাশিত হয়, পরে বাংলা একাডেমি এই প্রজেক্টটা আর চালু রাখেনি, আরো বেশি খণ্ড প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো আর প্রকাশিত হয়নি বাংলা একাডেমি থেকে। মুল্লা রোডে বাসা থেকে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় 14ই ডিসেম্বরে। তোমার বয়স তখন 3? জি, সেই 14ই ডিসেম্বরের সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকদের সাথে এবং অন্যান্যদের সাথে ওনাকে 71 সালে ধরে নিয়ে যাওয়া হয়। পরে রায়বাজারের যে বধ্যভূমি, সেখান থেকে ওনার লাশ পাওয়া যায়। কোথায়? আমার মা বাংলাদেশে আছেন, ঢাকায়। আপনাদের কথোপকথন শুনতে শুনতে সত্যি সেই দিনগুলো, সেই 14ই ডিসেম্বর 1971, যেভাবে মনীষার হত্যা এভাবে যে হতে পারে, একটা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, চিকিৎসক, সমস্ত বুদ্ধিজীবী, পেশাজীবীদের পুরো তাদের ডেকে এনে এভাবে হত্যা করা, এটা ভাবতেও পারা যায় না। ঘটনাচক্রে এই বছর 14ই ডিসেম্বর আমার ঢাকায় থাকার সুযোগ হয়েছিল, আমি কাগজগুলো নিয়ে এসেছি। ক্লাবের প্রেসিডেন্ট আগে আপনাকে একটি গল্প বলছি। 71 সালে আমি যখন কলকাতায়, তখন আপনাদের প্রেস ক্লাবে মাদাম আলেনদেকে সম্বর্ধনা হয়েছে। আপনাদের কথা, সত্যি কথা বলতে কি, এটা ব্যক্তিগত কথা নয়, একটা যুগের সঙ্গে আরেকটা যুগের সংযুক্তি। চোখের সামনে ওই যুগগুলো, ওই ঘটনাগুলো যখন ভেসে ওঠে সমগ্র বাংলাদেশের, কোথায় বরিশাল, কোথায় ঢাকা, এবং একটা মানে পুরো বুদ্ধিদীপ্ত একটা সমাজ, মধ্যবিত্ত, শিক্ষিত, উচ্চ শিক্ষিত একটা সমাজ এইভাবে শেষ হয়ে গেল, মানে খুবই আমাদের ভাবলেও, মানে আমাদের প্রজন্ম কেন, আমাদের পরবর্তী প্রজন্ম, শুধু এই উপমহাদেশ নয়, সারা পৃথিবীর মানুষেরও এই ইতিহাসটা বোধহয় জানা দরকার। আচ্ছা কাকা, আমি তো মুগ্ধ হয়ে শুনছি যখনই সুযোগ পাই এরকম, বা সাক্ষাতে লন্ডনে, আপনার কথা তো সবসময় মুগ্ধ হয়ে শুনি। আমি ভূমিকা দিতে চাচ্ছি না, আমাদের এত চড়াই উতরাইয়ের পরে কিন্তু একটা অর্জন ছিল, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটা। আমরা স্বাধীন দেশের বাঙালিরা আমাদেরকে নিজেরা একটা আমরা সংবিধান উপহার দিয়েছি এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করতে সক্ষম হয়েছি, যেটা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে কিন্তু ওরকম উদাহরণ নেই। এবং যে রেনেসাঁর কথা আপনি বলছিলেন 50-এর দশক থেকে, সেখানে কিন্তু একটা সাম্য বিষয় ছিল, যে বৈষম্যর বিরুদ্ধে আমরা বাঙালি না, আমরা বাঙালি কিন্তু আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান না, আমরা সবাই বাঙালি। এই যে ছিল একটা প্ল্যাটফর্ম, এখানে দাঙ্গা না, এই প্ল্যাটফর্মে যে আমরা ইউনাইটেড হয়েছিলাম, এবং সেখানে নারী ক্ষমতায়নের বিষয়টাও ছিল, যে যেই কথাটা আমরা আমাদের যেই ইতিহাস, সেটা আমরা নারী প্রেক্ষিত থেকে বা নারী ক্ষমতার প্রেক্ষিত থেকে ওভাবে বলি না। এবং এখন আমরা যেটা দেখছি এই প্রজন্মে, সেখানে কিন্তু আমরা মনে হচ্ছে যে এই যে চেতনাগুলো ছিল, সেগুলো কি আমরা হারিয়ে ফেলছি কিনা, এবং এই রেনেসাঁটা কিভাবে
আপনাদের যুগের সাথে আমাদের যুগের যে একটা সেতু বন্ধন, এবং আপনারা এটা একটা রিলে রেসের মতো, একটা অলিম্পিক রিলে রেসের মতো আপনারা যে মশালটা জ্বালিয়েছেন, আপনাদের জেনারেশন থেকে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু তারপরেও আবদার, তারপরেও বলতে পারেন যে এই মশালটা আপনারা কিভাবে পাস অন করতে পারেন, এটা একটা দিক। আরেকটা দিক, কি হয়েছিল যে আমরা এত শিগগিরই স্বাধীনতার পরে আমরা এই জায়গা থেকে এটাকে হারিয়ে কেন হারিয়ে গেল? আমাদের তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আপনার বিশ্লেষণটা জানতে আমি খুবই আগ্রহী। হারিয়ে যাওয়ার কারণ বলতে গেলে এমন সব কথা বলতে হয় যা অনেকে শুনতে চাইবে না। হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশ 25 বছর যুদ্ধ করেছে সাম্প্রদায়িকতা থেকে বের হয়ে আসার জন্য, একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করার জন্য। শেখ মুজিবুর রহমান সেই আন্দোলনের নেতা। আন্দোলন সফল হলো, তারপর সামরিক বাহিনী তাকে হত্যা করলো। জিয়াউর রহমান এসে তার যে অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ সেটা বাতিল করলেন, রবীন্দ্রসঙ্গীত বর্জনের চেষ্টা করলেন, বাংলা ভাষাকে পরিবর্তনের চেষ্টা তখনও মুসলিম লীগ আমলেও হয়েছিল, তখনও হয়েছিল। মুসলিম লীগ আমলে বাংলা ভাষাকে কিভাবে চেঞ্জ করার চেষ্টা হচ্ছিল একটা প্রমাণ দিই। হরলিক্স, এই যে দুধ হরলিক্স কাগজে বিজ্ঞাপন দিত, আপনি সকালে উঠে যদি দুর্বল বোধ করেন তাহলে 1 গ্লাস হরলিক্স পান করবেন। এটা 1949 সালে আজাদ পত্রিকায় এই বিজ্ঞাপন বেরোলো, আপনি ফজরে উঠিয়া যদি কমজোর মালুম করেন তাহলে 1 গ্লাস হরলিক্স পিয়ে নেবেন। এটা নিয়ে খুব হাসাহাসি হলো। তারপরে হঠাৎ একদিন পাকিস্তান বেতারে বাংলা খবরে শোনা গেল, ইংরেজিতে ছিল যে আমাদের যে রাজস্ব মন্ত্রী তিনি করাচি থেকে ঢাকায় এসে নেমেছেন। সেটা খবরটা দেওয়া হইল, পাকিস্তানের উজিরে খাজানা ঢাকায় তসরিফ এনেছেন। এই ছিল বিদ্রোহটা হবেই। বাংলা ভাষাটাকে এমন করা হয়েছিল, সেইটা বিএনপি আমলে তাই হইল। রবীন্দ্রনাথ হিন্দু, জীবনানন্দ দাশ হিন্দু, নানা রকম কথা। আমরা আশা করছিলাম তোমাদের আমলে এটা বর্জিত হবে। বাংলা ভাষা, বাংলা কালচার, যেটা শেখ মুজিবও বিশ্বাস করতেন যে বাংলা কালচার, গঙ্গার জল যেমন ভাগ করা যায় না, আজকে তা নিয়ে আমরা ঝগড়া করতেছি। তেমনি বাংলা সাহিত্য চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ পর্যন্ত যে বিশাল প্রবাহ, 1000 বছরের যে প্রবাহ তা থেকে আমরা বিচ্ছিন্ন না। এই যে বাংলাদেশের তো 50, আমি তানিয়াপার মানে সঙ্গে যুক্ত করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের তো অনেক অর্জন হয়েছে, তাই না গাফর ভাই? ওটা নিয়ে একটু বলি। বাংলাদেশের আমাদের যে আশা ছিল, মানে আপনাদের প্রজন্মের যে আশা ছিল, আমি এবং দুতি, আমরা কিন্তু, আমারও বয়স 3 যখন হয় বাংলাদেশ স্বাধীন, এবং আমাদের একটা চেতনা আমাদের মনে হয়েছে, আমরা নানাভাবে বাংলাদেশকে দেখতে চাই, এবং সেক্ষেত্রে আমাদের হতাশা প্রচুর,
এটা বলে শেষ করা যাবে না। আমরা জানি আপনি যেগুলো বলছিলেন যে রাজনৈতিক পটভূমি হয়েছে, এবং এখনকার যারা সরকার তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, সেটা পূরণে তারা সক্ষম হননি। কেন হননি তারও বিশ্লেষণ নানা রকমের হতে পারে। একটা প্রশ্ন আমার সবসময় আপনার কাছে থাকবে, কারণ আপনার তো এই যে দীর্ঘ রাজনৈতিক জীবন মানে দেখা, আপনার কি মনে হয় বাংলাদেশ কোথায় দাঁড়াবে? এবং এখন আমি একটু অন্যরকমের প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে এখন আঞ্চলিক শক্তির একটা ব্যাপার এসছে। বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশ হয়েছে। অর্থনৈতিক ভাবে যদি আমরা দেখি, আমাদের ভৌগোলিক ভাবে যে অবস্থান, একটা খুব গুরুত্বপূর্ণ অবস্থান, এবং যে কারণে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সবার নজর কিন্তু বাংলাদেশে, কারণ আমাদের যে নৌপথের যে একটা সুবিধা এবং বিভিন্ন বাণিজ্যের যে সুবিধা তা কিন্তু রয়েছে। এবং এটাকে যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি, আমি অন্য সব কিছু মাথার পেছনে রাখলাম, আমাদের আন্দোলন, আমাদের সাংস্কৃতিক আন্দোলন থেকে বাংলাদেশ হওয়া, বাঙালি হওয়া এবং বাংলাদেশ অর্জন এবং তার এগিয়ে যাওয়ার কথাটা আমি বলছি, এবং সেই যে একটা অর্থনৈতিক শক্তি একটা হয়েছে আমাদের, সেটার একটা ক্ষমতাও হয়েছে। কিন্তু এই আপনি কোথায় দেখেন আজ থেকে 10 বছর পরে বাংলাদেশ কেমন জায়গায় দাঁড়াবে অন্য সমস্ত আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তির সঙ্গে লড়ে, বা তাকে সমঝোতা করে, বা তাদের সঙ্গে একসঙ্গে এগিয়ে? আমি হতাশাবাদী নই, গুড। কিন্তু একটা কথা বলবো, আমাদের অর্জনের চাইতে বর্জন বেশি। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যেমন এগিয়েছি, সামাজিক ক্ষেত্রে ততটা পিছিয়েছি। আমাদের সমস্ত মূল্যবোধ, জাতিবাদী মূল্যবোধ গুলাকে ধ্বংস করা হয়েছে। আমি বিশ্বাস করতে পারি না, গ্রামে গেলে দেখবেন সমস্ত বোরখার এত প্রচলন আমার জীবনে দেখিনি। এমনকি শহরের মেয়েরাও এখন বোরখা ছাড়া কোনো কথা নেই, এবং বোরখার অন্তরালে নারী নির্যাতন অন্তত 100 গুণ বেড়েছে। আমি সাংবাদিক, তাই প্রত্যেক মাসে আমি সংখ্যালঘু নির্যাতন আর নারী নির্যাতনের একটা জরিপ করি। সংখ্যালঘু নির্যাতন বেড়েছে, কমেনি। একটা বিশেষ অবদান রেখেছিলেন যখন 75-এর পরে আমাদের ইতিহাস বিকৃত করা শুরু হয়ে গিয়েছিল, তখন আপনার যে পলাশী থেকে ধানমন্ডি এই যে চিত্রনাট্যটা, সেখানে আপনি যেই লিঙ্কেজটা করেছিলেন, বঙ্গবন্ধুর এইভাবে সপরিবারে তাকে হত্যা করা এবং তার সাথে আমাদের পলাশীর যে মির্জাফরের কাহিনী, এটা আমাদের অনেককেই এবং প্রজন্মকে সে সময় নাড়া দিয়েছিল, এবং এটা এত ইফেক্টিভ ছিল। এটাকে ম্লান করার জন্য গোলাম আজম একটা বই লিখেছে যে পলাশী থেকে বাংলাদেশ, যেটা একেবারে বাংলাদেশ বিদ্বেষী একটি বই। সো আমাদের প্রুফ অফ দ্য পুডিং ওখানেই, যে এটা যেহেতু এফেক্টিভ, সেই কারণেই জামাত এরকম একটা পদক্ষেপ নিয়েছিলেন। সো আমি জানতে চাচ্ছি আপনার সাহস এবং উদ্দীপনা, প্রেরণা কোত্থেকে এসেছিল, কারণ সেই সময় কেউই কিন্তু কথা বলতে বা এরকম কিছু একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে সাহস পায়নি। এটা অনেকটা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জন্য। বঙ্গবন্ধু বলেছিলেন তার আত্মজীবনীটা আমি ডিকটেশন নেব, অর্ধেক দিয়েছিলাম। তারপর আমার স্ত্রীর অসুস্থতার জন্য কলকাতা চলে যাই, আর লেখা হয়নি। ওই আমার একটা অনুতাপ ছিল যে তার আত্মজীবনীটা আমি শেষ করতে পারিনি। তার থেকেই এই নাটক লেখার ইচ্ছা হয়। আমি আপনাকে স্পষ্ট প্রশ্ন করেছি, বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? এক। দ্বিতীয়, আপনার
ক্ষোভ এবং দুঃখ আমি সব বুঝি, কিন্তু আরেকটা এর সঙ্গে আমি একটা জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে এই যে ধরেন আমরা যারা এখন, আমি বলি তৃতীয় বাংলা, আমরা যারা বাংলাদেশের বাইরে, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড মানে খুব সুন্দর কাজ হচ্ছে, আমরা দুই বাংলায় বাঙালি যা আমাদের সম্পদ তা আমরা চর্চা করছি এবং তার মাধ্যমে আমরা আমাদের একটা বন্ধন তৈরি করছি। যদি বাংলাদেশে এইরকম একটা হতাশাগ্রস্ত অবস্থা হয়, তখন আমরা তৃতীয় বাংলা, সেটা কিন্তু অনেক বড় জনগোষ্ঠী, শুধু লন্ডন নয়, শুধু নিউ ইয়র্ক নয়, শুধু অস্ট্রেলিয়া নয়, পুরো যারা এই দুই বঙ্গের বাইরে আমরা রয়েছে, আমরা কিন্তু একটা বড় শক্তি। আপনি তাদেরকে নিয়ে কি ভাবেন, বা তাদের এই যে একটা আমরা যে ফোরাম করছি, আমরা যে একসাথে যুক্ত হচ্ছে একসঙ্গে, এইটার কার্যকারিতা কেমন হতে পারে, বা আপনার এই বিষয়ে আপনার আমি মানে একটা মতামত চাই প্লিজ। আমি আপনার প্রথম প্রশ্নের জবাব দেই, আপনি রাগ করবেন না। বাংলাদেশ তালেবান দেশ হবে, যে বন্ধু যদি বিচার করতে হয় তাহলে ভারতই আমাদের শ্রেষ্ঠ বন্ধু, যা আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে সাহায্য করেছে, বিপদে সাহায্য করেছে, এবং ভাষা, সংস্কৃতি, কৃষ্টির দিক থেকেও আমরা এক। ভারত বিভাগটা আমি অন্যায় হয়েছে বলে মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলা ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে লন্ডনে, নিউ ইয়র্কে, আপনার ইভেন কি অস্ট্রেলিয়ায় কিছু কিছু কেন্দ্র গড়ে উঠেছে। আমি অস্ট্রেলিয়াতেও গেছি, সেখানেও এখন বাংলা ভাষায় পত্রিকা বের হয়। পত্রিকা বের হয় না এমন বড় শহর কম আছে। এবং যেটা হয়, যেটাকে বলা হয় শরণার্থীদের ভয়, আমরা যারা বিলাতে আছি, আমাদের ছেলে পেলে গুলো খারাপ হয়ে যাবে এই ভয়ে আমরা তাদেরকে জোর করে দেশের সংস্কৃতির দিকে টেনে রাখার চেষ্টা করি। এখানে এই জন্য আপনার প্রয়াস যে একটা বাংলা গানের কেন্দ্র গড়ে তুলেছেন, কিংবা উদ্দেশ্যের প্রয়াস, এখানে অনেকগুলো বাঙালি সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয়েছে, তারা কিন্তু বাঙালি জাতীয়তার দিকে বেশি আকৃষ্ট, বাংলা জাতীয়তার দিকে নয়। কিন্তু বিপদটা হলো এই, আপনারা যতই সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে যান না কেন, ঘরে কিন্তু বোরখা বাড়ছে, বিলাতেও বোরখা প্লাবিত দেশ এখন। এই যে অবস্থা, এখান থেকে জাতিকে টেনে আনবে কে, বের করবে কে? বেগম রোকেয়া অনেক কষ্ট করে 100 বছর আগে বাঙালি নারীদের, মুসলমান নারীদের বোরখা থেকে টেনে বের করেছিলেন। সুলতানা কামাল চেষ্টা করেছিলেন, তারপর থেকে তো আবার অন্ধকার, আর তো দেখি না। আমি হতাশাবাদী নাই, কিন্তু এই দ্বিতীয় বাংলা বা তৃতীয় বাংলা থেকে আন্দোলন না হলে, এবং এখানে বাঙালি জাতীয়তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করা না হলে, আমি খুব আশার বড় একটা কিছু দেখি না। আপনারা যে ধরে রেখেছেন বাংলার মূল সংস্কৃতির ভিত্তিটাকে, এই জন্য ধন্যবাদ। ধন্যবাদের জন্য হয়তো বড় মহিল একদিন গজাতে পারে। হ্যাঁ, মানে আমাদের আশাটা ওইটাই যে এই যে সত্যটুকু জ্বালিয়ে রাখা, নিপতে না দেওয়া, এবং তারপরে একটা সময় নিশ্চয়ই আসবে যখন সময় অনুকূলে আসবে, মানুষ, আপনি যেটা বললেন যে তালেবান হলেও সেটা সাময়িক হবে। এবং মানে সত্যি আমি মানে হতাশা, আমি শুরুতে আবার বলছি, হতাশার অনেক কারণ, মানে কারণের শেষ নেই, কিন্তু আমাদের তো
এগিয়ে যেতে হবে এটার পরেও, হ্যাঁ, যতটুকুই পারা যায় আর কি, সেই বিষয়টাই। না, একটা বিষয় আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছি যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যে প্ল্যাটফর্মটা, আমরা মানে শুধু ভারত এবং বাংলাদেশ নয়, পৃথিবীর অন্য সমস্ত দেশের মধ্যেও আমরা যুক্ত করে একটা বড় শক্তি তৈরি করার চেষ্টা করছি। সংস্কৃত থেকে বাংলা যারা ওয়ার্ল্ড ওয়াইডের নাম আমি খুব সম্প্রতি শুনেছি, আগে আমি পরিচিত ছিলাম না, এবং শুনে খুব উদ্দীপ্ত হয়েছি যে এরকম যে একটা আন্তর্জাতিক মঞ্চ তৈরি করার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সব, আমি বাঙালি জাতিকে এক জাতি মনে করি। পশ্চিমবঙ্গে থাকুক, ত্রিপুরায় থাকুক, এই বিলাতে থাকুক, যেখানে থাকুক, বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির ভিত্তিতে আমরা ওয়ান কালচারাল নেশন, মেবি টু পলিটিক্যাল নেশন, কিন্তু আমরা ওয়ান কালচারাল নেশন। আসার স্থানটা কোথায়? আসার স্থানটা তো তৃতীয় বাংলা, আপনারা। এটা আমি বিশ্বাস করি যে দেশ থেকে যদি একটা শক্ত আন্দোলন হয়, হয়তো বাংলাদেশ বাঁচতে পারে। যে দেশে গাফফার চৌধুরীর মতো মানুষ জন্ম নিয়েছে, বঙ্গবন্ধুর মতো মানুষ জন্ম নিয়েছে, সেখানে অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের শত্রুপক্ষের, কিন্তু এত ইনভেস্টমেন্ট হওয়ার সত্ত্বেও আমার তো বিস্ময় লাগে যে বাংলাদেশ এখনো তালিবান কেন হয়ে যায়নি। অর্থাৎ আপনাদের চেতনা তো কিছু না কিছু আমাদের ভেতরে আছে, এবং সেটা কখনোই সেটা আমি অমর। তোমার আশাবাদী হতে চাই, তবে তোমাকে একটা কথাই বলি যে বঙ্গবন্ধুর কন্যারাই দেশে বোরখার প্রচলন করেছে এবং নারী নির্যাতন এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধে ব্যর্থ হয়েছে। এটা যদি না হতো তাহলে দেশটা এগিয়ে যেত। দেশের অর্থনৈতিক অনেক উন্নতি হয়েছে, স্বীকার করি। তবে একটা আমি বলি, জানি স্নেহাশিসদা আপনি বোধহয় কিছু বলছিলেন, আমি একটুখানি এই প্রসঙ্গে বলি। সেটা হচ্ছে যে এখন যারা তরুণ প্রজন্ম, যেটা গাফফার ভাই আপনি হয়তো দেখেন না, আপনি শুধু সামাজিক ভাবে বোরখা একটা ইন্ডিকেটর, হ্যাঁ, কিন্তু এখনকার তরুণ প্রজন্মের অনেক তরুণীরা আছেন যারা কিন্তু শাহবাগের মতো ঘটনায় রাস্তায় নেমে আসে এবং আন্দোলন করে, এবং তারা সংখ্যালঘু হতে পারে, কিন্তু এই শক্তিটা কিন্তু খুব একটা জরুরি একটা শক্তি। কারণ এরাই কিন্তু আগে আপনি যেটা বললেন যে জাতির একটা মেধা, একটা জায়গা কিন্তু আছে, একেবারে পুরোপুরি যে নষ্ট হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। এখান থেকে এখনো কিন্তু আমি বলবো দ্বিতীয় প্রজন্মে বাংলাদেশের সাহিত্যিক বেরিয়ে আসছেন, যারা লিখছেন এবং দুই বাংলার মানে একই মানে সমান ভাবে এগিয়ে যাচ্ছেন। আমাদের সংস্কৃতি চর্চায় আমরা এগিয়ে যাচ্ছি, নাটক বলেন, গান বলেন, হ্যাঁ। তো ওই দিকগুলো কিন্তু রয়েছে যেখানে আমরা অগ্রগতি হয়েছে। লেখাপড়ার মতো অগ্রগতি তো আপনি সবসময় রাস্তায় বেরোলে বোরখা দেখতে পাবেন, কিন্তু এর ভেতরে যে কাজটা হচ্ছে, যে কারণে তানিয়া আপা যেটা বলছিলেন যে এখনো কেন তালেবান হলো না, এখনো তালেবান হয়নি কারণ বাংলাদেশের মানুষ এখনো রবীন্দ্রসঙ্গীত শোনে, ভালোবাসে, নজরুল ইসলামের যে স্পিরিটটা সেই স্পিরিটটাই নাই। এবং যদি নামাজও পড়ে, নামাজ পড়া তো খারাপ কিছু নয়, আপনি এখানে তো চার্চে যায়, সমস্ত নেতারা সব চার্চে যায়, চার্চ থেকে আবার ক্লাবিংও হয়, আমার পোস্ট থেকে শুরু করে সমস্ত পোস্টই ওখানে আলোচনা হয় যে কাকে কোন ভালো জায়গায় নেবে না নেবে। তো সেটা তো সব দেশের ধর্মের একটা ফলগুধারা থাকে, তবে পলিটিক্সের সঙ্গে কতখানি মেশায় না মেশায় সেটা আলাদা জিনিস, একটা আবরণে রাখে। আমাদের দেশের মোল্লাদের দেখতে খুব খারাপ লাগে, এই দেশের পাদ্রীদের দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এই সবকিছু মিলিয়েও আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে একটা নীরব একটা গোষ্ঠী আছে যারা সরব নয় বোরখা বা ওই মতো, তারাও কিন্তু যথেষ্ট বাংলাদেশকে ভালোবাসে এবং বেশ মানে জোরদার ভালোবাসে এবং কাজ করতে চায়। সেই শক্তিটাকে আমরা যদি বাইরে থেকে, এটা আমি আবার ফিরে আসছি সৌম্য তোমার কথায় বা স্নেহাশিসদা আপনার কথায়, যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড বা আমরা চাইছি যে সেই শক্তিটা যেন একটা ভিত্তি পায়, যে আমরা দেশের মধ্যে থাকলেও আমাদের যেন বাইরে থেকেও বাইরে আপনি যেটা বলেন একই জাতি, আমরা সব একটা শক্তি যেন তারা সবসময় পায়, তাদের যে কাজ, তাদের যে একটা এগিয়ে যাবার যে ব্যাপার, নাহলে তো একটা হতাশা চারিদিকে থাকবে। আমি সেই জন্য কারণ ভাইকে বারবার একরকম উত্তপ্ত করছিলাম প্রশ্ন নিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় গাফফার ভাই, আমার ভুলও হতে পারে,
আমি তো গ্লাস সবসময় কতটুকু পূর্ণ সেটা দেখি, কতখানি খালি সেটা কমই দেখি হয়তো, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই জায়গাটা সেই জন্য দরকার আরো বেশি, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যেটা করছেন, এই যে একটা আমাদের মধ্যে। আমি একটা ইমতিয়াজের কথার সঙ্গে একটা কথা যোগ করতে চাই গফর ভাই, যেটা হচ্ছে যে হিন্দু সাম্প্রদায়িকতাও বাড়ছে। হ্যাঁ, আপনি যে ধর্ম বিষয়টা সমস্ত দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যেই ধর্ম বিষয়টা বাড়ছে। আমি নিজে মৌলানা আজাদ কলেজ, যেটা আগে ইসলামিয়া কলেজ ছিল, তার ছাত্র ছিলাম। তো আমাদের সময় যে বোরখা আমাদের আমরা দেখিনি কলেজে, আমরা 86, 87, 88, 89 এই সময় যে ছাত্র ইনি বিশ্ববিদ্যালয়গুলোতে 90-এর দশকে প্রথম দিকে আমরা দেখিনি। কিন্তু এখন পশ্চিমবঙ্গেও বোরখা বাড়ছে। আপনি যেটা বলছেন যে হ্যাঁ, যে যে এবং এটা হিন্দু সাম্প্রদায়িকতাও বাড়ছে। আমাদের দেশে হিন্দু সাম্প্রদায়িকতা অনেক বেশি ভয়ঙ্কর, যেহেতু সংখ্যাগুরু। আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যে প্ল্যাটফর্ম যেটা করতে চাইছি, এই সমস্ত ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সমস্ত রকম ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে একটা স্পেস ক্রিয়েট করতে চাইছি। আমরা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাঙালির যে কৃতিত্ব বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেইগুলোকে জড়ো করে বাঙালির স্পর্ধাকে সামনে রেখে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি। এবং আমরা এখন পৃথিবীর 95টা দেশে 1345টা শহরে আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমরা আরো এই প্ল্যাটফর্মটাকে আমরা আরো সংগঠিত করতে চাই। আমরা যখন ঢাকাতে গেছিলাম, তানিয়াদের সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে ঢাকার আমরা আরো কিভাবে কনসলিডেট করতে পারি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু তরুণ প্রজন্মকে সামনে রেখে আমরা সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং যেটা হচ্ছে যে আরো যাতে পরস্পর একসঙ্গে কাজ করার জায়গা তৈরি করা, স্পেস করা যায় বিভিন্নভাবে, সেটা তৈরি করার কথা আমরা ভাবছি, চেষ্টা করছি। তো আমরা সবসময় চাইবো আপনার আশীর্বাদ, আমরা চাইবো ওয়ার্ল্ড ওয়াইডের সাফল্য কামনা করি। আমি নিজে আপনাদের সঙ্গে যুক্ত থাকব। এটা একটা অবশ্যই একটা শক্তির ভিত্তি, যেখান থেকে আমরা আবার উঠে দাঁড়াতে পারি। যারা তানিয়া বলেছে বঙ্গবন্ধু কন্যা হিসাবে সে যুদ্ধ করবে। আমার যেটা কথা সেটা হচ্ছে এই যে বিবেকানন্দের কথা, যে স্বদেশের ভিত্তি হচ্ছে আসল শক্তি। আপনাদের সাফল্যের কথা আমি অস্বীকার করি না। বিদেশে আমার ডাক্তার ভাই যে প্রচেষ্টা চালাচ্ছেন, এখন আপনারা যে ওয়ার্ল্ড ওয়াইড চালাচ্ছেন, তো সূচনা হলো হয়তো এই সংগ্রামের ফলে আবার দুই বাংলায় একদিন আবার ফিরবে, বাঙালি জাতীয়তার প্রতি ফিরবে, ত্রিপুরা ফিরবে। একটা বৃহত্তর বঙ্গ ঐক্যবদ্ধ হতে পারে, রাজনৈতিক ভাবে না হইলেও সাংস্কৃতিক ভাবে, এবং সেটাই হওয়া দরকার। যে বাংলাদেশে হয়তো আপনাদের প্রচেষ্টায় সুদিন আসবে, সেটা আমি দেখে যেতে পারবো না। আমার মনে হয় আপনার কথা আমরা হ্যাঁ, আচ্ছা বলেন বলেন শ্রেষ্ঠতা বলেন। না, আমার মনে হয় যে গফফর চাচা অনেকক্ষণ ওনাকে আমরা আটকে রেখেছি। আমার অবশ্য একটা ইচ্ছে ছিল যে মুক্তিযুদ্ধ সম্বন্ধে ওনার কাছ থেকে কিছু শোনা। আপনারা যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করছিলেন, আপনাদেরও একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি তখন একটু থেমেছিলাম। এটা মুক্তিযুদ্ধের 50 বছর শেষকালে একটু আপনাদের সময়কার মুক্তিযুদ্ধ, আপনার অংশগ্রহণ, চারপাশ, এই যে অসাম্প্রদায়িক চেতনা, বাঙালির মনন, সংস্কৃতি, একটা বোধ, বাঙালির অস্মিতা, বাঙালির যে জয়, এইটা একটু যদি গফফর ভাই একটু যদি বলেন তাহলে আমাদের ভালো লাগবে। সেটা দিয়েই শেষ করব। আপনার স্মৃতিতে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা বলবো না আজকে, অনেকক্ষণ কথা বলেছি, তো একটা ঘটনার কথা বলে শেষ করি। কলকাতায় ছিলাম, জয় বাংলার স্লোগানে তখন সমস্ত কলকাতা মুখরিত। আমি আনন্দবাজার পত্রিকায় উপসম্পাদকীয় লেখা শুরু করি।
তখন একদিন ওই কাগজের তখনকার বার্তা সম্পাদক সন্তোষ কুমার ঘোষ না, তারপরে চৌধুরী, অমিতাভ চৌধুরী আমাকে বললেন যে তোমাকে আমরা একটা গাড়ি দিচ্ছি, দুর্গাপূজার উপরে তোমাকে একটা আর্টিকেল লিখতে হবে, পারবা নাকি মুসলমান দুর্গাপূজাকে ঘৃণা করো? আমি বললাম যে বাঙালি হিসাবে দুর্গাপূজাকে আমি জাতীয় উৎসব মনে করি, আমি তার পূজায় যোগ দিচ্ছি না। গাড়ি নিয়ে বেরোলাম বিবরণ লেখার জন্য। এসে যে আর্টিকেল লিখলাম, আমি লিখলাম যে পশ্চিমবঙ্গের তৈরি সমস্ত প্রতিভার ওটাকে কি বলে মাথার উপরে রাখা হয়, চালচিত্র পটের চালচিত্র, কি পট্টি? পটের চালচিত্র, ওটা পূর্ববঙ্গে একরকম আর পশ্চিমবঙ্গে আরেক রকম। এটা আমি লিখলাম। আর লিখলাম যে দুর্গাপূজার সমস্ত মূর্তি সর্বত্র ইন্দিরা গান্ধীর মতো, চেহারাটা ইন্দিরা গান্ধী, কার্তিকের চেহারাটা শেখ মুজিবের, আর ইহাই হচ্ছে ওই সর্বত্র ভবানীপুর থেকে শুরু করে সর্বত্র। আমার সঙ্গে ছিলেন আমাদের শিল্পী, মারা গেছেন, নাম কামরুল ইসলাম, কামরুল হাসান, আমি সেটাও লিখলাম যে কোথাও বাংলাদেশে পূর্ব বাংলার জন্য পশ্চিমবঙ্গকে অধিকার করে ফেলেছিল। প্রত্যেকটি পূজা মণ্ডপে কবিতা আবৃত্তি হচ্ছে জয় বাংলার, নজরুলের ছেলে কবিতা আবৃত্তি করতেছে, সেখানে জয় বাংলা বলে। সিনেমা হলে ঢুকতেছি, পয়সা নেবে না, জয় বাংলা বললে বিনা পয়সায় সিনেমা দেখা যায়, জয় বাংলা বললে বিনা পয়সায় ট্রামে চড়া যায়। এই যে অবস্থা, মনে হয়েছিল যে এটা আমাদের খালি বাংলাদেশের না, এটা পশ্চিমবঙ্গেরও স্বাধীনতা। এবং বাংলাদেশের স্বাধীনতার বিজয় থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেস রাজত্ব শেষ হয়ে যায়। এটা ইন্দিরা গান্ধী বুঝতে পারেননি। বাংলাদেশকে স্বাধীন করতে গেলে পশ্চিমবঙ্গ স্বাধীন হয়ে যাবে। আজ পর্যন্ত কংগ্রেস আর কলকাতায় পা ফেলতে পারেনি। এই যে বাঙালির একাত্মতা, এটাই আমি বলি, এটা আমাকে ভরসা দেয় যে এই যে বিপদের সময় আমরা এক হয়ে গেছিলাম। আমার বিশ্বাস যদি এই তৃতীয় বিশ্বে বসে কাজ করেন, এমন ওয়ার্ল্ড ওয়াইড এর কাজটা জোরদার হয়, তাহলে বাঙালিরা আমার কালচারাল নেশন হিসাবে ঐক্যবদ্ধভাবে এক হয়ে দাঁড়াবে, এই আশা আমার মনে আছে। আপাতত আমার দেশ সম্পর্কে আমি হতাশাবাদী। আমরা এই আশা নিয়েই বোধহয় আজকের এই কথোপকথনের সমাপ্তি ঘটাবো। আরো নিশ্চয়ই আমাদের সুযোগ হবে। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আপনি বাঙালির অভিভাবক সম, এবং যে বাঙালি যুদ্ধ করেছে, যে বাঙালি ভীতু বাঙালি নয়, ভীরু বাঙালি নয়, অকুত ভয় বাঙালি, যে যুদ্ধ করেছে এক হাতে, আবার অন্যদিকে সে ওই তার ভাইয়ের মৃতদেহ দেখে এসে তার অন্তরের অভিব্যক্তিটা এমন ভাবে বেরিয়েছে, সে আজ এতদিন ধরে প্রতিটি বাঙালির মনে, এবং শুধু বাঙালি নয়, মাতৃভাষার প্রতি যে শিশুর দরদ আছে সেই শিশুর মনেও সে কবিতা স্থান পেয়েছে। এ আপনার অনন্য সৃষ্টি। আমরা যারা আপনার পরবর্তী প্রজন্মের এখানে উপস্থিত ছিলাম, তারা নিজেদের ভাগ্যবান বলে মনে করছি।
আপনার মতো একজন মনীষার সঙ্গে বসে কথোপকথন করার সুযোগ হচ্ছে বলে। আপনি যা বলেছেন এটা প্রণিধানযোগ্য। এত দীর্ঘ জীবনে আপনার যা অনুভূতি সেটা এখনো আপনার স্মৃতিতে স্বর্ণাক্ষরে রয়েছে, আপনি সেটা বলেছেন। আপনাদের মতো অভিভাবক এবং আপনাদের ভিত্তিতে যেহেতু বাঙালির মনীষা মনন এবং দেশাত্মবোধ যুক্ত হয়েছে, সুতরাং আমাদের স্থির বিশ্বাস পরবর্তী প্রজন্মের, তারা বললেন যে আমরা নিশ্চয়ই ইতিবাচক দিকে এগিয়ে যাব, আমাদের সব দিক থেকে জয় হবে। আসুন আগে সাংস্কৃতিক দিক থেকে এই মেলবন্ধনকে আমরা আরো সুদৃঢ় করি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাধ্যমে, ছায়ানটের মাধ্যমে। ছায়ানটের সঙ্গেও বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের একটা যোগাযোগ আছে, এবং সেই সঙ্গে ডাক্তার ইমতিয়াজ আহমেদের আনন্দধারা, সব মিলিয়ে তারাও চেষ্টা করছেন এ বাংলা ও বাংলা, তৃতীয় বাংলা সবাই মিলে আমরা। এবং আপনি জেনে সুখী হবেন যে যারা জন্মসূত্রে হয়তো বাঙালি নন, তাহলেও যারা বাংলা ভাষার সঙ্গে, সাহিত্যের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে পরিচিত, তারাও আমাদের মধ্যে আছেন। আপনাদের আশীর্বাদ থাকবে, আপনি ভালো থাকবেন। আপাতত আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এখানেই শেষ করছি। আমার ভাই রাতে আমার 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের